হত্যা মামলায় কারাগারের সাবেক মন্ত্রী নূর মাহবুব, ময়মনসিংহ থেকে আটক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আনা হলো ডিবি কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন, বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, চরম বিপাকে পানিবন্দী লাখো মানুষ। মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। এবং চোখ হারানো যন্ত্রণায় দিন পার করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। জীবনের আলো ফেরাতে পাশে চান অন্তর্বর্তী সরকার। সংবাদ রাতে দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় SI শাহাদাতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। সোমবার বিকেলে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে পুলিশ। রোববার রাতে বেইলি রোড এলাকা থেকে নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুবকে আটক করে মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। ডিবি অফিস থেকে তাদের সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন করে আসামি পক্ষ, এর বিরোধিতা করে বাদী পক্ষ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাদী পক্ষের অভিযোগ, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী বিমানের নানা দুর্নীতির সঙ্গে জড়িত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন তারা। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি। এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়। আর আসামি পক্ষের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িত নন তারা, রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে এলিগেটেড না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। 71 টিভির আলোচিত সমালোচিত সিও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ 4 জনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। রাতে তাদেরকে আনা হয়েছে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সোমবার ভোরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ময়মনসিংহের দুবাউড়া এলাকায় তাদেরকে আটকে দেয় স্থানীয়রা। সকালে তাদের আদালতে তোলা হতে পারে। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপনপু। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন 71 টিভির সিইও মোজাম্মেল বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় আসেন মোজাম্মেল বাবু। সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি।
এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয়। ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী। আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে লোকজনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে। আমাদের ছাত্র জনতারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে। আমরা চাই তাদের শাস্তির আওতায় এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে, যারা হচ্ছে স্বৈরাচারের দুচরদের গণহত্যায় যারা প্রকাশের সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। খবর পেয়ে মোজাম্মেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে, ওনাদের ডিটেলসটা আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা ঊর্ধ্বতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসুল মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গেল ৬ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্ধু রাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা জয় হিন্দ কেন বলা যাবে না, এমন প্রশ্ন করা সাংবাদিক ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু বিভিন্ন সময় দিতেন চাটুকারী বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন, উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠেন হাসি ঠাট্টায়। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারী বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার, এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর ২ মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় ৬০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজরা যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল এর মাঝে আসতে হয়। উনি ৩টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবিধানে মৌলিক কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদে নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষে গঠন শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। কায়েস রাহাতের রিপোর্ট।
স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তন যেটাই করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে। যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই তিনি বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন, এমন মন্তব্য করেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। সভায় জেলা জামায়াতে ইসলামের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এ সময় জামায়াত আমির বলেন, এদেশের শহীদের দলীয়করণ করতে চান না, তারা মজলুম ও জাতীয় বীর। এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে জশ্নে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। 1400 বছর আগে এই দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ সময় মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সমাজ ও রাষ্ট্রে কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশ্বনবীর জীবনী অনুসরণ জরুরি। হাসান মাহমুদের রিপোর্ট। 12 রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের দিনটি স্মরণে সোমবার কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আঞ্জুমান আশিকান। 570 খ্রিস্টাব্দে এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন তিনি। বিশেষ মর্যাদাপূর্ণ দিনটি কুরআন তিলাওয়াত, নফল ইবাদত সহ নানা আয়োজনে অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 10টার দিকে সেখান থেকে শুরু হয় জশ্নে জুলুস শোভাযাত্রা। 1500 বছর পরেও রাসূলের জীবনী এখনো শান্তি ও শৃঙ্খলায় সমান সমাদৃত। জীবনটাকে সুন্দর করার জন্য, পাশাপাশি আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য প্রিয় নবীজির আদর্শ
খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদিন নিয়ে না সাহায্য করবো, সব দিন যেন রাসূল আমাদের সঙ্গে থাকে, সেই সুন্নতের সাথে আমরা থাকতে হবে। সর্বোত্তম চরিত্র অধিকার হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আমাদের প্রিয় নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। দিনটিকে আনন্দের উপলক্ষ বানিয়েছেন শিশুরাও। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মধ্য দিয়ে রাসূলের আদর্শ আরও বিকশিত হবে বলে জানান অংশগ্রহণকারীরা। হয়তো আমরা মদিনা শরীফে যেতে পারি না বা আমরা রেলিভাবে আমরা হজ উমরা করতে, কিন্তু এখানে আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করতে পারি। যেভাবে উনি কষ্ট করে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবে ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আরামবাগ, ফকিরাপুল, পল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাঠ্যক্রমে রাসূলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম। বাংলাদেশের মানুষ তারা প্রিয় নবীর আদর্শ শিখবে না তো শিখবে কার কাছে? এই জন্য শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে কম্পালসারি করা উচিত রসুলের পাকের জীবনে আদর্শ শিখা। আর পাশাপাশি প্রিয় রসুলের যারা বেয়াদবি করবে, রসুলের পাকের সম্মানকে নিয়ে যারা টানাটানি করবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে বিচার হবে। র্যালিতে অংশ নেয় বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নিম্নচাপের প্রভাবে টানা 3 দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিবন্দী হয়ে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে পরিস্থিতি উন্নতির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে যশোরের অভয়নগর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী অন্তত 28 গ্রামের মানুষ। মানবেতর জীবন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তলিয়ে গেছে 590 হেক্টর রোপা আমনের ফসলি জমি ও 35 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 320টি মাছের ঘের। 180 না 200 বিঘের ঘের ভেসে গেছে এবং কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। মাছ শাক বেশি 200 বিঘে ঘের প্লাবিত হয়ে গেছে, কোনো নেট পাটা খুঁটো ঠেক হয়নি। বর্ষণে স্থবির খুলনার জনজীবন। তলিয়েছে শহরের রাস্তাঘাট সহ অধিকাংশ বাড়ির নিচতলা। চরম দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ। এই গাড়ি নিয়ে বাইরে এলাম কিছুক্ষণ আগে, রোডে কোনো ভাড়া তো কিছু নাই, যে খালি গাড়ি নিয়ে দৌড়চ্ছি, কোনো ভাড়া নাই। কদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাগেরহাট শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগের বাজার ও আলিয়া মাদ্রাসা সড়ক। বিপাকে নগরবাসী। বন্যার পানিতে টোটালি কোনো লোকজন কাস্টমারই আসতেছে না, যে পরিস্থিতি পুরো পানি মার্কেট ভরে গেছে। এদিকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মোংলা ও রামপালের ঘেরের মাছ ভেসে গেছে। এই 3-4 দিনের বৃষ্টিতে আমরা খুব সমস্যায় আছি, সব জায়গায় ভেসে গেছে। ঠিক আছে, মাছ পোনা সবকিছু তো তলিয়ে গেছে, এখন আমাদের খুব সমস্যা। গবাদি পশু নিয়ে বিবাদে আছি। এই আর ঘেরের কথা আর কি বলবো, ঘেরের উপরে হাঁটু পানির উপরে। গেল শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। বইছে দমকা হাওয়া। ভোগান্তিতে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কোনো কাজ কাম করতে পারছি না। পানিতে নিমজ্জিত নোয়াখালী জেলা। সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। দ্রুত পানি কমে আসবে বলে প্রত্যাশা শহরবাসীর। ইনশাল্লাহ আজকে রোদ উঠছে, দেখা যাক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পানি কমে কিছুটা স্বস্তি ফিরে আসে আর কি। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারছড়, বরকল, জোড়াছড়ি সহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানোর যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে এখনো হাসপাতালে দিন পার করছেন ভুক্তভোগীরা। সন্তানের এমন করুণ চেহারা দেখে দিশেহারা বাবা মা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।
চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30 দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুড়ি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তো গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো? আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলো, বড় যে গাড়িগুলো, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এম করা আমাদের এইদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।